নিষাদ। মিসির আলি আগ্রহ নিয়ে তাকে দেখছেন। রোগা লম্বা একজন মানুষ। মুখ দেখা যাচ্ছে না, কারণ লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই গরমে ফুল হাতা ফ্লানেলের শার্ট, ফুল প্যান্টটি চকচকে কাপড়ের তৈরি। শার্টের ধরন দেখে মনে হয় সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা। এ ধরনের শার্টের প্যান্ট ঢাকায় এখন চালু নেই। পায়ের জুতা জোড়া ঝকঝক করছে। মনে হচ্ছে এখানে আসবার আগে জুতা পালিশ করেছে। মিসির আলি লোকটির বয়স আন্দাজ করবার চেষ্টা করলেন। ২০ থেকে ২৫-এর মধ্যে হবার কথা। এই বয়সের যুবকদের চেহারায় এক ধরনের আভা থাকে, যৌবনের আভা। এর তা নেই। অল্প বয়সে চুলও পেকেছে বলে মনে হচ্ছে। কানের পাশে রুপোলি ছোঁয়া। মিসির আলি বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? সে জবাব দিতে দেরি করছে, যেন এই প্রশ্নের জবাব তার জানা নেই। মিসির আলি আবার বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? জি। জি। আপনি মনে হয় এর আগেও কয়েকবার এসেছিলেন। জি। একবার একটি চিঠি লিখে গিয়েছিলেন, তাই না? চিঠিতে লিখেছিলেন, সোমবার আবার আসবো। জি স্যার। কিন্তু আমি সোমবার সন্ধ্যায় আপনার জন্য অপেক্ষা করেছিলাম, আপনি আসেননি। একটা কাজে পড়ে গিয়েছিলাম স্যার। লোকটি খুব সহজেই স্যার ডাক বলছে। তার মানে ছোট্ট একটা চাকরি করে, অফিসের প্রায় সবাইকে বোধহয় স্যার ডাকতে হয়। যে কারণে এটা অভ্যাসে পরিণত হয়েছে। খারাপ অভ্যাস। মিসির আলি বললেন, আপনি কি করেন? সামান্য একটা কাজ করি। বলবার কিচ্ছু নাই। আসুন, ভেতরে আসুন। আজকে আর যাই স্যার, আরেকদিন আসবো। মিসির আলি অত্যন্ত অবাক হলেন। এই লোকটি বারবার তার খোঁজে আসছে, চিঠি লিখে যাচ্ছে। আজ দেখা হলো, কিন্তু সে থাকতে চাচ্ছে না। মনের ভেতর বড় রকমের কোনো দ্বিধার ভাব করছে, যা সে কাটাতে পারছে না। মিসির আলি বললেন, আপনি চলে যেতে চাচ্ছেন, চলে যাবেন। কিছুক্ষণ বসে যান। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। অন্য আরেকদিন আসবো। সেদিন হয়তো আমাকে পাবেন না। আমি বাসায় খুব কম থাকি। আমার অনেক ঝামেলা। লোকটি খুবই অস্বস্তি নিয়ে ভেতরে ঢুকলো। জুতা জোড়া নিয়ে একটু চিন্তা করছে। খুলে ফেলবে কি ফেলবে না। মিসির আলি লক্ষ্য করলেন, লোকটি নিজেই বসার ঘরের দরজা বন্ধ করছে। ছিটকিনি লাগানোর চেষ্টা করছে। এটাও হয়তো তার অভ্যাস। সে খুব সম্ভবত তার ঘরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেয়। তাই যদি বাড়িতে অনেকগুলি মানুষ থাকে, সে বাড়ির কেউ ঘরে ঢুকে ছিটকিনি লাগানোর অভ্যাস করবে না। মিসির আলি বললেন, এ বাড়ির ছিটকিনি লাগানোর একটা বিশেষ কায়দা আছে। আপনি পারবেন না। আপনি বসুন, আমি লাগাচ্ছি। লোকটি বসল। বসার ভঙ্গি বিনীত, হাত মুঠি করে কোলের উপর রাখা। ঈষৎ কুঁজো হয়ে বসেছে। গায়ের রঙও বেশ ফর্সা। অতিরিক্ত ফর্সা হওয়ার কারণেই বোধহয় চেহারায় খানিকটা মেয়েলে ভাব চলে এসেছে। অবশ্যই এটা জোড়াভুরু ও পাতলা ঠোঁটের কারণেও হতে পারে। এই ধরনের ছেলেদেরকেই স্কুলে সবাই মেয়ে বলে খেপায়, এবং উঁচু ক্লাসের কিছু বকা ছেলে বিশেষ কারণে এদের বন্ধুত্ব কামনা করে। মিসির আলি বললেন, আপনার নাম কি? লোকটি জবাব দিল না। ছোট্ট নিঃশ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে নিল। এখন সে তাকাচ্ছে জানালা দিয়ে। মিসির আলি অবাক হয়ে বললেন, নাম বলতে কি আপনার আপত্তি আছে? জি না। তাহলে নাম বলুন। নাম দিয়েই শুরু করা যাক। আমার নাম রইসুদ্দিন। শুধু রইসুদ্দিন, নাকি রইসুদ্দিনের সঙ্গে অন্য কিছু আছে? মোহাম্মদ রইসুদ্দিন। দেখুন ভাই, আপনি কিন্তু ঠিক নামটা বলছেন না। মিথ্যা কথা বলায় যারা অভ্যস্ত নয়, তারা কিন্তু মিথ্যে বলে যখন, তখন তাদের গলা কেঁপে যায়। দ্রুত চোখের পাতা পড়ে এবং খানিকটা ব্লাশ করে।
আপনার বেলায় এর সবকটি হয়েছে। আমার ভালা নাম মুনির, ডাকনাম টুনু। চা খাবেন? জি স্যার, খাবো। আপনি আরাম করে বসুন, আমি চা বানিয়ে আনছি। ঘরে কাজের কোনো লোক নেই, সব আমাকেই করতে হবে। আপনি আমার কাছে কি জন্য এসেছেন তা এখন বলবেন, নাকি চা খেয়ে বলবেন? স্যার, আমি খুব বিপদে পড়েছি। বিপদে পড়লে লোকজন যায় পুলিশের কাছে, আমার কাছে কেন? আমি তো পুলিশ নই। অন্যরকম বিপদ, আপনি না শুনলে বুঝবেন না, আগে শুনতে হবে। বেশ, শুনছি। তাতে লাভ কি? আপনি অনেকের সমস্যা সমাধান করেছেন। শুনেছেন, খুব ভালো কথা। কি শুনেছেন জানি না, তবে আপনাকে আগেভাগেই বলে রাখি, আমার দূর খুব সামান্য। আমি অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে কিছু পড়াশোনা করেছি, এই পর্যন্তই। মুনির মাথা নিচু করে বসেছে। কোনো কথা সে শুনছে বলে মনে হচ্ছে না। মিসির আলি বললেন, আপনার বাসা কোথায়? মুনির তার জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। অর্থাৎ সে তার ঠিকানা জানাতে ইচ্ছুক নয়। মিসির আলি চা বানাতে গেলেন। ঘরে কোনো খাবার নেই। বিস্কুট টিস্কুট জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো। লোকটি ক্ষুধার্ত, হয়তো অফিস শেষ করে সরাসরি চলে এসেছে। কিছু খাওয়া হয়নি, কিংবা বিকেলে কিছু খাওয়ার মতো সামর্থ্য নেই। এটি হওয়াই স্বাভাবিক। নিম্ন আয়ের মানুষরা এ দেশে পশুর জীবনযাপন করছে। মিসির আলি চা নিয়ে বসার ঘরে ঢুকে চমকে উঠলেন। কেউ নেই, দরজা ভেজানো। লোকটি এক ফাঁকে উঠে চলে গিয়েছে। নিঃশব্দ প্রস্থান যাকে বলে। মিসির আলি হেসে ফেললেন। এই জীবনে তিনি অনেক চরিত্র এবং বিচিত্রের মানুষ দেখেছেন। তাদের অদ্ভুত আচার আচরণের সঙ্গে তিনি পরিচিত। এই লোকটির প্রস্থান ঘটনা হিসেবে তেমন অদ্ভুত নয়, তবুও বেশ মজার। তবে নিঃশব্দ প্রস্থানের এই ঘটনার ব্যাখ্যা বেশ সরল। লোকটি যে বিপদের কথা বলতে এসেছিল, শেষ মুহূর্তে ঠিক করেছে তা সে বলবে না। এরকম মনে করবার অনেকগুলি কারণ হতে পারে। প্রথম কারণ, সম্ভবত মিসির আলিকে দেখে তার আশাভঙ্গ হয়েছে। মনে হয়েছে এই লোকটিকে দিয়ে তার কাজ হবে না। দ্বিতীয় কারণ, বিপদটা এমন শ্রেণীর যা বলবার মতো মনের জোর তার নেই। স্যার, আসবো? মিসির আলি চমকে উঠলেন। লোকটি ফিরে এসেছে। তার চোখে মুখে অপ্রস্তুত ভঙ্গি, যেন সে বড় ধরনের অপরাধ করে এসেছে। এই অপরাধের জন্য সে লজ্জিত, অনুতপ্ত। কোথায় গিয়েছিলেন? আপনার জন্য এক প্যাকেট সিগারেট আনতে গিয়েছিলাম। বেশি কিছু দেবার সামর্থ্য আমার নেই, আমি দরিদ্র মানুষ। তিনি হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। বেনসন অ্যান্ড হেজেস। নির্ঘাত 50 টাকার মতো খরচ হয়েছে। লোকটি আগের মতো মাথা নিচু করে বসে আছে, চোখের পাতা পর্যন্ত ফেলছেন না। আমাকে কি বলতে এসেছেন বলুন। লোকটি কিছু বলল না। মিসির আলি সিগারেট ধরিয়ে হালকা স্বরে বললেন, যদি বলতে না চান বলবার দরকার নেই। আসুন অন্য কোনো বিষয়ে আলাপ করি। গরম কেমন পড়েছে বলুন। খুব গরম পড়েছে স্যার। এই প্রচন্ড গরমে ফ্লানেলের শার্ট গায়ে দিয়েছেন কেন? আপনার গরম লাগছে না? আমার কোনো ভালো শার্ট নেই স্যার, আমি দরিদ্র। দরিদ্র হওয়াতে লজ্জাবোধ করার কিছু নেই। ধনী ব্যক্তিদের বরং লজ্জিত হওয়া উচিত। আপনার চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, গরম করে আনবো? জি না। লোকটি ঠান্ডা চাপে চায়ের কাপে চুমুক দিতে লাগলো, যেন সে একটি অপ্রিয় দায়িত্ব পালন করছে। আপনি কি আমাকে সত্যি সত্যি কিছু বলবেন? জি স্যার, বলবো। বলুন। মুনির চুপ করে আছে। ইনহিবিশন বলে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে তাই। প্রথম বাধাটি সে কাটিয়ে উঠতে পারছে না। মিসির আলির মনে হলো লোকটি নিঃসঙ্গ প্রকৃতির, একা একা থাকে। মানুষের সঙ্গে কথা বলবার অভ্যেস তার নেই। সে
যা বলতে চায় তা বলার জন্য তাকে প্রচুর সাহস সঞ্চয় করতে হবে। মিসির আলি তাকে সময় দিলেন। বাইরে সন্ধ্যা নামতে শুরু করেছে। আকাশ থমথমে। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় আসবে সম্ভবত। আসুক। এই গরম আর সহ্য করা যাচ্ছে না। ইচ্ছা করছে কোনো একটা পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে। ঘর অন্ধকার। বাতি জ্বালান দরকার। মিসির আলি বাতি জ্বালালেন না। ইনহিবিশন কাটানোর জন্যে অন্ধকার একটা চমৎকার জিনিস। মনির মূর্তির মতো বসে আছে। সে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে কথা শুরু করলো। তার গলার স্বর মিষ্টি, শুনতে ভালো লাগে। গলার স্বরে কোথাও যেন একটি ধাতব চরিত্র আছে। মেয়েদের গলার স্বরে তা মানিয়ে যায়, পুরুষদের সঙ্গে ঠিক মানায় না। আমার ডাকনাম টুনু। আমার একটি ছোট্ট বোন ছিল। ওর নাম ছিল নুটু। টুনু উল্টো করলে হয় নুটু। বাবাই নাম রাখলেন, কারণ ওর স্বভাব ছিল আমার একেবারে উল্টো। আমি ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির। কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলতাম না। কেউ ধমক দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলতাম। আর নুটু ছোটবেলা থেকেই হয়েছে স্বভাবের মেয়ে। আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া একটা জাম গাছ ছিল। নুটু ওই জাম গাছ বেয়ে ছাদে উঠে যেতে পারত। আমাদের বাড়িটা ছিল পুরনো ধরনের। ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না। ছাদে কোনো রেলিং ছিল না। বর্ষাকালের ভেজা ছাদে সে দৌড়াতো, লাফালাফি করত। কারো কোনো কথা শুনতো না। আমার মা এই জন্য তাকে খুব মারধর করতেন। তাদের কোনো লাভ হতো না। সে পর্যন্ত এক বর্ষাকালে আমার মা কাঠমিস্ত্রি লাগিয়ে জাম গাছটা কেটে ফেললেন। এ পর্যন্ত বলতেই মিসির আলি তাকে থামিয়ে দিলেন। আপনি তো নিতান্তই পারিবারিক গল্প শুরু করেছেন। আপনার যে সমস্যা তা তো আমার মনে হচ্ছে বর্তমান সময়ের সমস্যা। শৈশব থেকে শুরু করছেন কেন বুঝতে পারছি না। এর কি কোনো দরকার আছে? জি স্যার, আছে। বেশ, বলুন। আমাদের বাসা ছিল নেত্রকোনায়। বাবা ছিলেন নেত্রকোনা কোর্টের উকিল। তার খুব প্রসার ছিল। সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমাদের বাংলা ঘরে মক্কেল বসে থাকত। কেউ কেউ রাখতো রাতেও। তাদের জন্য আলাদা থালাবাটি ছিল, গামছা ছিল, খড়ম ছিল। মামলা করতে মহিলারাও আসতেন। তাদের জায়গা হতো ভেতরের বাড়িতে। ভেতরের বাড়িতে তাদের জন্য আলাদা ঘর ছিল। আমরা ভাই বোন বাবার দেখা পেতাম না বললেই হয়। আমাদের সঙ্গে কথা বলবার মতো অবসরটা ছিল না। তবে রাতে ঘুমাবার সময় আমাদের খুব দুই ভাই বোনকে দুপাশে নিয়ে ঘুমাতেন। অর্থাৎ দিয়ে বিশাল একটা খাট বানিয়েছিলেন, রেলিং ঘেরা খাট। আমরা যাতে গড়িয়ে পড়তে না পারি সেই ব্যবস্থা আর কি। বা আমাদের দুজনে পা তার গায়ের উপর তুলে নিয়ে ঘুমোতেন। তার ঘুমও ছিল খুব সজাগ। আমরা কেউ পা নামিয়ে ফেললে তিনি সেই পা আবার তুলে নিতেন। বাবা খুব খরচে স্বভাবের মানুষ ছিলেন। আমার মনে আছে বাবা দু ভাই বোনের সঙ্গে আমাদের দু ভাই বোনের একসঙ্গে আকিকা করেন। আমার আমার বয়স তখন 9। বাবা খুব খরচে স্বভাবের মানুষ ছিলেন। আমার মনে আছে আমাদের দু ভাই বোনের একসঙ্গে আকিকা হয়। আমার বয়স তখন 9, নুটুর 7। আকিকা উপলক্ষে নেত্রকোনা শহরের প্রায় সবাইকে তিনি নিমন্ত্রণ করেন। দুপুর 12টা থেকে খাওয়া শুরু হলো, চলল রাত 12টা পর্যন্ত। রান্নার জন্য ডেক্সি আর বাবুর্চি আনা হয়েছিল ময়মনসিংহ থেকে। শম্ভুগঞ্জ থেকে এসেছিল হালিকার। আমার মনে আছে সারাদিন বাবা অত্যন্ত হৃষ্টে চিত্তে ছোটাছুটি করলেন। নিমন্ত্রিত অতিথিদের বললেন, মাঘ মাসে গ্রামের বাড়িতেও একটা অনুষ্ঠান করবেন। গ্রামের লোকদের বঞ্চিত করবার কোনো মানে হয় না। ওরা মনে কষ্ট পাবে। টাকা পয়সা তো খরচের জন্যেই। আকিকা উপলক্ষে আমাদের নাম বদলে গেল। আমার নাম হলো মনিরুল ইসলাম চৌধুরী, আর নতুন নাম হলো ফুলেশ্বরী। নাম নিয়ে খুব আপত্তি উঠল। মৌলানা সাহেব বললেন, এটা হিন্দু নাম, হিন্দু নাম রাখা যাবে না।
বাবা বললেন, নামের আবার হিন্দু মুসলমান কি? এইটা আমার খুব পছন্দের নাম, এই নাম রাখতে হবে। আপনি আপত্তি করলে অন্য কাউকে ডাকি। মৌলানা সাহেব আপত্তি করলেন না। আমার অসংখ্য বিচিত্র ধরনের উপহারের সঙ্গে নতুন নাম পেলাম। উপহার দিয়ে বাংলা ঘরে একটা বিশাল চৌকি ভর্তি হয়ে গেল। মেটলের কলসি, ছাতা, কাঁথার বাতন, গায়ের চাদর, এইসব ছিল উপহার। বাবা আকিকার পর ঘোষণা করলেন, এখন থেকে এদের ডাক নামে কেউ ডাকবে না, যদি কেউ ডাকে শাস্তি পাবে। আমি ক্লাস 9-এ পড়বার সময় বাবা মারা গেলেন। স্কুল থেকে এসে শুনি বাবা অসুস্থ। সকাল সকাল কোর্ট থেকে চলে এসেছেন, শুয়ে আছেন তার বিশাল খাটে, মশারি ফেলা। বাবা উয়া করছেন। বাবার মাথার পাশে একটা ঘোমটা দিয়ে মা বসে আছেন। বাবার বন্ধু ইদ্রিস চাচা বসে আছেন চেয়ারে, তার হাতে পানের বাটা, তিনি একটু পর পর পান মুখে দিচ্ছেন। ইদ্রিস চাচা বললেন, পেটের নিচে বালিশ দিয়ে উপুর হয়ে শুয়ে থাক, একটা হচ্ছে অম্বলের ব্যথা, বদহজম হয়েছে, নিবারণকে খবর দিয়েছি, এসেই ব্যথা নামিয়ে ফেলবে। নিবারণ হচ্ছেন তখনকার নেত্রকোনার খুব নামী কবিরাজ, তার প্রসার ছিল সরকারি হাসপাতালে ডাক্তারের সাহেবের চেয়েও বেশি। নিবারণ ঢাকা এসেছে, 1 চামচ ভৈরবের রস খাইয়ে দিলেন। আনন্দ ভৈরবের রস তাৎক্ষণিকভাবে তৈরি করতে হয়। বিস্তর আয়োজন করে জিনিসপত্র জোগাড় করা হলো। হিলটুল 1 তলা, গোলমরিচ 1 তলা, সোহাগা 1 তলা, পিপুল চূর্ণ 1 তলা, জিলকচূর্ণ 1 তলা এবং শোধিত মিঠা বিষ 1 তলা। আনন্দ ভৈরব রস খাওয়ার 5 মিনিটের মধ্যে বাবা পেট ব্যথা অনেকটাই কমে গেল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। রাতে রাত 1টা 11টার দিকে তার ঘুম ভাঙল। তীব্র ব্যথা, তার শরীর কাঁপছিল। তিনি কয়েকবার বমিও করলেন। ফুলেশ্বরীকে ডেকে বললেন, ওরে বেটি, মরে যাচ্ছি রে, আমার শেষ সময়। একজন এমবিবিএস ডাক্তারকে ডেকে আনা হলো। ডাক্তার গম্ভীর হয়ে বললেন, এটা তো অ্যাপেন্ডিসাইটিস, খুব খারাপ অবস্থায় আছে, এই মুহূর্তে অপারেশন দরকার। অপারেশন করতে পারে সরকারি হাসপাতালের ডাক্তার, তাও হাসপাতালে সব ব্যবস্থা আছে কিনা কে জানে। সরকারি ডাক্তারের খোঁজে লোকজন ছুটে গেল, তারা ফিরে এলো মুখ শুকনা করে। সরকারি হাসপাতালে ডাক্তার সাহেব 1 ঘন্টা আগে ময়মনসিংহ রওনা হয়ে গেছেন। বাবা মারা গেছেন রাত 1টা 25 মিনিটে। মুনির থামলো, পকেট থেকে রুমাল বের করে কপালে ঘাম মুছল, ক্লান্ত গলায় বলল, স্যার 1 গ্লাস পানি দিতে পারবেন? মিসির আলি পানি এনে দিলেন। তার ধারণা ছিল মুনির তৃষ্ণার্তের মতো পানি গ্লাসটি শেষ করে ফেলবে, তা সে করল না। 2 চুমুক দিয়ে রেখে দিল। মুখ বিকৃত করল, যেন তিক্ত স্বাদের কিছু মুখে চলে গিয়েছে। আপনার যা বলবার তা কি বলেছেন? জি না স্যার, ভূমিকাটা বলেছি, এখন মূল জিনিসটা বলতে পারবো, তবে আজ না। আজ আর কথা বলতে ইচ্ছা করছে না, অন্য একদিন এসে বাকিটা বলবো। ঠিক আছে, এখনই উঠবেন? জি। বৃষ্টি পড়ছে কিন্তু, অসুবিধা হবে না, আমি খুব কাছে থাকি। আপনি যাবার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে গল্প বললেন তার এক জায়গায় আমার একটু খটকা লেগেছে। এই খটকার কারণে আমার ধারণা হচ্ছে গল্পটা বানানো। মুনির বিস্মিত হয়ে গেল, শীতল গলায় বলল, কোথায় খটকা লেগেছে? আপনি যখন ক্লাস 9-এর ছাত্র ছিলেন, আপনার বাবা মারা যান। তার মানে আপনি নিতান্তই বাচ্চা একটি ছেলে। ঘটনাগুলি আপনি ঘটতে দেখেছেন এই পর্যন্তই, অথচ কবিরাজ নিবারণের আনন্দ ভৈরব রস কিভাবে তৈরি হলো তা নিখুঁত বর্ণনা দিলেন। হিন্টুল 1 তলা, গোলমরিচ 1 তলা, সোহাগা 1 তলা ইত্যাদি। এইসব আপনার জানার কথা নয়। একজন কবিরাজ তার ওষুধ তৈরিতে কি কি অনুপান ব্যবহার করতেন তা বলবেন না, আর বললেও ক্লাস 9-এর একটি ছেলে তা মুখস্থ করে রাখে না। কাজেই আমার ধারণা গল্পের এই অংশটি বানানো। একটা অংশ যদি বানানো হয়, অন্য অংশগুলি কেন হবে না? মুনির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, বাবার মৃত্যুর পর সবার ধারণা হয়েছিল কবিরাজ নিবারণ কাকুর ওষুধ খেয়ে এটা হয়েছে।
সবাই নিবারণ কাকুকে চেপে ধরল। তিনি অসংখ্যবার বললেন, কোনো কোনো অনুপান তিনি এই ওষুধটি তৈরি করেছেন, সেই জন্যই নামগুলি মনে গেঁথে আছে। এখন কি আপনার কাছে মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, মনে হচ্ছে। তাছাড়া মিথ্যা কথা বললে আমার গলার স্বর কেঁপে যেত, চোখের পাতা দ্রুত পড়তে থাকতো, কিছুটা ব্লাশ করতাম। তা কি করেছি? মিসির আলি হেসে ফেললেন, হাসতে হাসতেই বললেন, আপনার কথা শুনেছি অন্ধকারে, কাজেই চোখের পাতা দ্রুত পড়েছে কিনা, ব্লাশ করেছেন কিনা তা বুঝবার কোনো উপায় ছিল না। তবে গলার স্বর কেঁপে যাচ্ছিল বারবার। তা হচ্ছিল আবেগজনিত কারণে। মুনির বলল, স্যার আমাকে তুমি করে বলবেন। আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি করে বললে খুব খারাপ লাগবে। বেশ, এখন থেকে তাই বলবো। তুমি একটা ছাতা নিয়ে যাও, ভালোই বৃষ্টি হচ্ছে। ছাতা লাগবে না, মনি বৃষ্টির মধ্যেই নেমে গেল। একবারও পিছনে ফিরে তাকালো না। বৃষ্টির মধ্যে সবাই সাধারণত খুব দ্রুত হাঁটে, সে তাও করলো না, স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে। মিসির আলি ছেলেটির প্রতি তীব্র কৌতূহল বোধ করল।